সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে পাওয়ার্ড বাই বিআরবি কেবলস। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চোখরিফ। প্লাস্টিক সার্জারি এটি নিয়ে আমাদের সমাজে বেশ কিছু আকর্ষণ রয়েছে। সেই আদিম যুগ থেকে শুরু করে বর্তমান প্রেক্ষাপট পর্যন্ত প্লাস্টিক সার্জারি নিয়ে আমাদের সমাজে প্রচলিত কিছু ভুল ধারণাও রয়েছে। তবে প্লাস্টিক সার্জারি বিষয়টি আসলে কি? এটি কি কেবলমাত্র সৌন্দর্যবর্ধন নাকি কসমেটিক সার্জারির একটি অংশ, এবং কোন ক্ষেত্রে প্লাস্টিক সার্জারি কার্যকর? প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে, এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন একজন বিশেষ অতিথি। উপস্থিত আছেন ডাক্তার অভিজিৎ সরকার, যিনি সহকারী অধ্যাপক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। শুরুতে জানতে চাই যে প্লাস্টিক সার্জারি বলতে আমরা কি বুঝি, এবং আদতে এটি সৌন্দর্য বর্ধন করার কতটুকু মাধ্যম? আসলে প্লাস্টিক সার্জারি মূলত দুটি মেজর পার্ট নিয়ে ডিল করে, সেটা হচ্ছে পুনর্গঠন আর হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি। কারণ পুনর্গঠনের ক্ষেত্রে অনেকগুলো অংশ আমরা বলে থাকি যে শরীরের যে কোনো অংশ যদি দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষেত্রে সেই অংশটা আবার পুনর্গঠন করার জন্য আমরা প্লাস্টিক সার্জারির মাধ্যমে সেটা করতে পারি। আবার অনেক সময় দেখা যায় যে কোনো ক্যান্সার রোগী, তার মুখের ক্যান্সার আছে বা শরীরের কোনো অংশে ক্যান্সার আছে, খুব বড় অংশ জুড়ে সেই ক্যান্সারের অংশটা আছে, সেটা সরিয়ে দিলে সেই অংশটা ঢেকে দেওয়ার জন্য পুনর্গঠন করার জন্য প্লাস্টিক সার্জারির প্রয়োজন হয়। আচ্ছা। আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে অনেক ছোট বাচ্চা আসে আমাদের কাছে যে তাদের ঠোঁট কাটা এবং তালু ফাটা থাকে জন্মগতভাবে। এই অপারেশনগুলো প্লাস্টিক সার্জনরা করে থাকেন, এগুলোর মাধ্যমে এই বাচ্চাদেরকে সুস্থ করা সম্ভব। আচ্ছা। আবার কিছু ক্ষেত্রে আমরা প্লাস্টিক সার্জারিতে দেখা যায় আঙ্গুলগুলা জোড়া থাকে, সেই জোড়া আঙ্গুলগুলা জন্মগতভাবে অথবা রোগী দুর্ঘটনার পর আঙ্গুলের রগ কেটে যায়, বা কিছু কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন যে সম্পূর্ণ আঙ্গুল কেটে পড়ে গেছে বা হাত কেটে পড়ে গেছে। এই অপারেশনগুলো কিন্তু প্লাস্টিক সার্জারির মাধ্যমে পুনর্গঠন করা সম্ভব হয়। আরেকটা বড় অংশ হচ্ছে আমরা অনেক সময় রোগীদের দেখি যে স্ট্রোকের পরে যেসব রোগী বিছানায় দীর্ঘ সময় শুয়ে থাকতে হয়, তাদের ক্ষেত্রে শরীরে কিছু কিছু অংশে ঘা হয়ে যায়। আচ্ছা। তো সেই ঘাগুলোকে নিরাময় করার জন্য বা সেইগুলো পুনর্গঠন করার জন্য কিন্তু প্লাস্টিক সার্জারির একটা বড় ভূমিকা আছে। আর দ্বিতীয় যে বড় অংশটা সেটা হচ্ছে কসমেটিক সার্জারি, যেটা আসলে সারা পৃথিবীতেই একটা আলোড়নের ব্যাপার। সারা পৃথিবীর সমস্ত অংশেই দেখা যায় যে মানুষ নিজের সৌন্দর্য বৃদ্ধির জন্য প্লাস্টিক সার্জনদের কাছে যায়, এবং সে কারণেই মানুষের একটা ধারণা হচ্ছে প্লাস্টিক সার্জন মানেই হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি সার্জন। তো সেক্ষেত্রে দেখা যায় যে মানুষের চেহারার কিছু আকৃতিগত পরিবর্তন, তারপরে শরীরের বিভিন্ন অংশের কিছু পরিবর্তন করে তার সৌন্দর্য বৃদ্ধি করাটাই সেই কসমেটিক সার্জারির মূল উদ্দেশ্য। একদমই। কিন্তু আমরা তো স্যার প্লাস্টিক সার্জারির কথাটি মাথায় এলে ধরেই নেই যে হয়তোবা প্লাস্টিক দিয়ে কোনো একটি আকৃতি পরিবর্তন কিংবা কারো একটি চেহারার আদলকে একদম সম্পূর্ণভাবে আপনারা তার মতো করে দিতে পারেন। আসলে বিষয়টি সত্যতা কতটুকু? এইটা আসলে আনরিয়েলিস্টিক একটা এক্সপেকটেশন। আমাদের কাছে অনেক রোগী আসে যারা এসে বলে যে অনেক সময় ছবি নিয়ে আসে যে আমার নাকটা এরকম করতে চাই, হ্যাঁ, আমার চোয়ালটা একটু লম্বা করে দিতে হবে। তো ওনারা ছবি নিয়ে আসে যে এরকম আমি করতে চাই, এটা করা সম্ভব কিনা। আসলে এই ধরনের রোগীদের ক্ষেত্রে আমরা যেটা করে থাকি, এইটা আসলে একটা আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন, অবাস্তব একটা এক্সপেকটেশন। একজন মানুষের মতো আরেকজন মানুষকে কখনোই করা সম্ভব না। হ্যাঁ, মানুষের যে সৌন্দর্যটা এখন আছে সেটাকে হয়তোবা বৃদ্ধি করা সম্ভব। প্রত্যেকটা মানুষের দেহের গঠনটাই আলাদা। একদমই। তো এটাকে আমরা হয়তোবা আমরা প্লাস্টিক সার্জারির ভাষায় কিছু ক্ষেত্রে আমরা দেখি যে কিছু ডেফিনেশন আছে যে হ্যাঁ, বিউটির একটা ডেফিনেশন আছে যে হ্যাঁ, এটা হচ্ছে বিউটি মার্ক। তো সেইগুলা দিয়ে আমরা বিউটিফিকেশনটা করে থাকি। তো এটা সম্পূর্ণরূপে পরিবর্তন করা সম্ভব বা একজনের চেহারা মতো আরেকজনের চেহারা করে দেওয়া সম্ভব, এটা আসলে একটা ভ্রান্ত ধারণা। একদমই। কিন্তু স্যার আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে আমাদের সমাজে বিভিন্ন ধরনের প্রচলিত কিছু ভুল ধারণা রয়েছে। মানে আমরা তো একটি অংশ নিয়ে গল্প করলাম বা কথা বলছি, কিন্তু আমি একটু জানতে চাই যে প্রচলিত সাধারণত কোন কোন ধারণাগুলো আপনাদেরকে খুব বিব্রত করে? যেটা আপনি প্রথমেই বললেন যে প্লাস্টিক সার্জারি আসলে কোথা থেকে আসছে। রোগীদের ধারণা থাকে যে প্লাস্টিক সার্জারি মানে হচ্ছে প্লাস্টিকের কোনো পদার্থ দিয়ে সার্জারিটা করা হবে। এই ভ্রান্ত ধারণাগুলো অবশ্য এখন অনেকটা কমে গেছে, তো অনেকে আগে তাই মনে করতো। তো রোগীরা অনেক সময়
আমাদের কাছে যখন প্লাস্টিক সার্জারি তো একটু ব্যয়বহুল চিকিৎসা, তো কিছু কিছু রোগী এরকম কথাও বলছে যে স্যার আমি যেহেতু চিকিৎসাটা অনেক ব্যয়বহুল হয়ে যাচ্ছে, প্লাস্টিকের খরচটা যদি আমি দেই তাহলে কি খরচটা কমে আসবে কিনা। আচ্ছা। তো এই এই অবস্থার সম্মুখীন আমরা কখনো কখনো হয়ে থাকি। আবার আরেকটা ভ্রান্ত ধারণা হচ্ছে যে রোগীরা মনে করেন যে প্লাস্টিক সার্জারি মানে আর সেলাই কাটতে হয় না। আচ্ছা। প্লাস্টিক সার্জারি মানে শরীরের সাথে সেলাইগুলো মিশে যাবে, এটা আর কাটতে হয় না। এটা আসলে একটু ভ্রান্ত ধারণা। কারণ আপনারা হয়তো দেখে থাকবেন যে সিজারের পরে অনেক সময় আমরা বলে থাকি যে কসমেটিক সার্জারি করে দিয়েছি। তো ওই সেলাইগুলো আসলে স্কিনের নিচে দেওয়া হয়, ইন্ট্রাডার্মাল দেওয়া হয়, সেই জন্য কাটতে হয় না। কিন্তু সেটাই আসলে কসমেটিক সার্জারি বা প্লাস্টিক সার্জারি, ব্যাপারটা এরকম না। আচ্ছা আচ্ছা। তো আবার অনেক সময় দেখা যায় যে রোগীরা মনে করে যে আমার প্লাস্টিক সার্জারি করলে দাগ হবে না। তো আসলে এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা। কারণ সারা পৃথিবীর যেখানেই আপনি অপারেশন করেন না কেন, কোনো সার্জনই বলতে পারবে না যে অপারেশনের পর দাগ থাকবে না। প্লাস্টিক সার্জারি যে ভূমিকা সেটা হচ্ছে দাগটাকে যত কমানো যায়, সেটা হচ্ছে প্লাস্টিক সার্জনদের টার্গেট থাকে। কারণ ওখানে কিছুটা টিস্যু হ্যান্ডলিং বা অন্যান্য সার্জিক্যাল টেকনিকগুলো ওনারা চেঞ্জ করে নেন, যার মাধ্যমে এই দাগগুলোকে কমিয়ে আনা সম্ভব। কিন্তু দাগ থাকবে না এটা আসলে কখনোই হয় না। অনেক সময় হয়তো বা দেখা যায় যে আমরা টিভিতে দেখতে পাই যে উনি সার্জারি করে আসছে কিন্তু ওনার কোনো দাগ নাই। এটা আসলে আমরা বলি যে মেকআপ করে বা অন্য অন্য কোনো প্রক্রিয়াতে এটা ব্লেমিশ করে দেয়, যার কারণে দাগটা আসলে দেখা যায় না, বোঝা যায় না। জি। আর আরও কিছু কিছু ক্ষেত্রে আমরা যে সমস্যাগুলোর সম্মুখীন হই, যেমন আজকে একজন রোগী অপারেশন করে গেলেন, তো উনি ধারণা করতেছেন যে আগামী দিন থেকে উনি ওনার চেহারা বা অন্যান্য যে ফাংশনগুলো ঠিক অন্যরকম হয়ে যাবে, উনি যেমনটা চেয়েছেন ঠিক ওরকম হয়ে যাবে। এটা আসলে সবসময় হয় না। আসলে আমাদের সমাজে প্রচলিত ভুল ধারণাগুলো কি, যেগুলো নিয়ে আপনারা আসলে প্রতিনিয়ত সাফার করছেন। একটা বিষয় চলে আসে যে আমরা তো আমাদের দেশে অনেক বেশি অগ্নিদগ্ধতার রোগী পেয়ে থাকি। মাঝে মাঝে এই গ্যাসের সিলিন্ডার বাস্ট হয়ে যাচ্ছে এবং মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে নানাভাবে অগ্নিদগ্ধ হচ্ছে। অগ্নিদগ্ধতার ক্ষেত্রে আপনাদের একটি বড় ভূমিকা আমরা সবসময় পরিলক্ষিত করি। একটু জানতে চাই যে অগ্নিদগ্ধ রোগীদের ক্ষেত্রে কত পার্সেন্ট বার্ন হলে আপনারা আসলে তাদের ক্ষেত্রে প্লাস্টিক সার্জারি করে থাকেন? এটা আসলে অগ্নিদগ্ধ রোগীদের চিকিৎসাটাও প্লাস্টিক সার্জারির একটা অংশ। তো প্লাস্টিক সার্জারির মূলত অগ্নিদগ্ধ হলেই বা পার্সেন্টেজ বেশি হলেই প্লাস্টিক সার্জারি লাগবে, ব্যাপারটা এমন না। তো সব রোগীদের সার্জারির প্রয়োজনও হয় না। কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় যে ড্রেসিং করে বা কনজারভেটিভ চিকিৎসা দিয়ে ইমপ্রুভ করে যায়। তো যেসব রোগীদের সার্জারির প্রয়োজন হয় সেগুলো মূলত হচ্ছে আপনার যে রোগীগুলোর অনেক গভীর পুড়ে যায়, যেটা আপনার ড্রেসিংয়ের মাধ্যমে ইমপ্রুভ করা সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইলেকট্রিক বার্ন হয়। ইলেকট্রিক বার্ন হলে শরীরের উপরিভাগে যতটুকু আমরা দেখি না কেন, অনেক সময় ভিতরে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। সেই সব রোগীদের ক্ষেত্রে অনেক সময় হাত পা কেটেও ফেলতে হয়। এবং তাদের ক্ষেত্রে যে আমি বললাম যে পুনর্গঠনের যে ব্যাপারটা আসে, তাদের ক্ষেত্রে মাংসগুলো নষ্ট হয়ে গেলে বা চামড়াটা যদি নষ্ট হয়ে যায়, সেই চামড়া বা মাংস পুনর্গঠন করার প্রয়োজন হয়। আচ্ছা। আবার অনেক সময় ওই আমরা দেখি যে অ্যাসিড বার্ন হয়ে থাকে, বিভিন্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলোতে অ্যাসিড বার্ন হয়ে থাকে। তো সেই ক্ষেত্রেও অনেক সময় যে ক্ষতটা হয় সেটা অনেক গভীর ক্ষত হয়। আচ্ছা। মূলত যেসব রোগীদের পুড়ে গিয়ে গভীর ক্ষত হয় সেসব ক্ষেত্রেই আমাদের প্লাস্টিক সার্জারির প্রয়োজন হয়। সেক্ষেত্রে স্যার আপনি তো বলছিলেন এটি একটা ব্যয়বহুল চিকিৎসা পদ্ধতি এবং মানে অপারেশন করলেই কি সফল হয়ে যাবে নাকি পার্শ্ব প্রতিক্রিয়া কিছু হতে পারে? না, চিকিৎসা পদ্ধতিটা ব্যয়বহুল আসলে অপারেশনের জন্য না। বার্ন চিকিৎসাটা বার্নের যে প্লাস্টিক সার্জারি চিকিৎসা সেটা ব্যয়বহুল আসলে অনেকগুলো কারণে। এক হচ্ছে যে যেই রোগীটা হাসপাতালে ভর্তি থাকেন তার সার্জারি ছাড়াও অনেক ধরনের সাপোর্ট প্রয়োজন হয়। দেখা যায় যে একটা বড় অংশে যদি পুড়ে যায় সেই রোগীটা কিন্তু আপনার হসপিটালে অনেক দিন ভর্তি থাকতে হয়। সেক্ষেত্রে একটা হসপিটালের খরচ বেড়ে যায়। তারপরে সেই রোগীগুলার ইনফেকশনের একটা ঝুঁকি থাকে। ইনফেকশনের ঝুঁকি থাকলে সেই রোগীগুলার অনেক সময় খুব দামি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়। সেই অ্যান্টিবায়োটিকগুলো যদি দীর্ঘদিন দিতে হয় তাহলে কিন্তু রোগীর খরচটা সেই অ্যান্টিবায়োটিকও বেড়ে যায় বা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করতে হয়। দেখা যায় যে রোগীর শরীরের যে পানির যে স্বল্পতা দেখা দেয় বা অন্যান্য যে আমরা বলি যে ইলেকট্রোলাইটসের যে ঘাটতিগুলো হয় সেগুলো পূরণ করার জন্য আমাদের যেমন ওষুধের চিকিৎসা দিতে হয়, তার পাশাপাশি কিছুদিন পরপরই পরীক্ষা করতে হয়। আচ্ছা। সেক্ষেত্রে কিন্তু একটা বড় খরচ এমনিই হয়ে যায়। আর সার্জারির খরচটা মূলত অনেকগুলা স্টেজ সার্জারি লাগে। যেমন একটা সার্জারি করলেই ভালো হয়ে যাবে এমন না, যেহেতু অনেক স্টেজে সার্জারি লাগে সেই ক্ষেত্রে আসলে খরচটা অনেক বেড়ে যায়। আমাদের দেশে তো জন্মগত ত্রুটি নিয়ে অনেক শিশু জন্মগ্রহণ করছে,
বিশেষ করে ঠোঁট কাটা, তালু কাটা এবং আপনি বলছিলেন আঙুলগুলো জোড়া লাগার ক্ষেত্রেও আপনারা খুবই কার্যকরী ভূমিকা পালন করেন। একটু জানতে চাই যে ঠোঁট কাটা, তালু কাটা শিশুরা আসলে কোন সময়টিতে আপনাদের কাছে গেলে সঠিকভাবে চিকিৎসা পাবে? মানে আমাদের সমাজে তো শিশুগুলোর অনেকটা নেগলেক্টেড অবস্থা রয়েছে, বিশেষ করে প্রত্যন্ত এলাকায় শিশুগুলোকে চিকিৎসা করছে না বা জিভাটা একসঙ্গে লেগে গিয়েছে, হয়তো বা ছোট্ট সার্জারির মাধ্যমে আপনারা সেটাকে রিলিফ করে দিতে পারেন, কিন্তু চায় না। একটু জানবো যে অভিভাবকদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কী থাকবে, মানে আদতে এই শিশুগুলো জন্মের কত দিনের মাঝে চিকিৎসা শুরু করাটা জরুরি? আচ্ছা, ঠোঁট কাটা তালু কাটা যে ব্যাপারটা প্লাস্টিক সার্জারিতে আসে, এটা আসলে অনেক সময়ই পেশেন্ট সঠিক সময় আসতে পারে। যাদের হাসপাতালে বিভিন্ন হাসপাতালে সিজারের মাধ্যমে বাচ্চারা জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে অনেক বাচ্চারাই আমাদের কাছে সঠিক সময়ে আসে। তো এই ক্ষেত্রে যেই রেফারিং ডক্টর থাকেন, যে ডাক্তার আমাদের কাছে রেফার করবেন বা যেই হাসপাতাল আমাদের কাছে রেফার করেন, তারা যদি সঠিক সময়ে রেফার করেন তাহলেই সে আমাদের কাছে সঠিক সময়ে আসতে পারবে। আর গ্রামাঞ্চলে অনেকের আসলে এই ধারণাটাই থাকে না যে এই রোগটার চিকিৎসা করা সম্ভব। তো আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারো যদি এরকম একটা ঠোঁট কাটা বা তালু কাটা বাচ্চা হয়, সেই ফ্যামিলিটা আসলে খুব হতাশাগ্রস্ত থাকে। তারা মনে করে যে এটা কোনো অভিশাপের কারণে হয়েছে। তো এটা তারা আসলে সমাজে নিয়ে আসতে চায় না, অনেক সময় লুকিয়ে রাখতে চায়। সেক্ষেত্রে আসলে আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যায় যদি টাইমটা আমরা সঠিক সময়ে যদি এই বাচ্চাদেরকে চিকিৎসা করতে না পারি। তো আমাদের অভিভাবকদের জন্য আমাদের মেসেজটা হচ্ছে যে এই ঠোঁট কাটা তালু কাটাটা আসলে সম্পূর্ণ চিকিৎসাযোগ্য একটা রোগ। এটা চিকিৎসা করলে বা সঠিক সময়ে অপারেশন করলে এই বাচ্চাগুলা স্বাভাবিক বাচ্চাদের মতোই আচরণ করতে পারে। আর আরেকটা ভয় থাকে যে গ্রামাঞ্চলে যে ভয়টা থাকে যে এই চিকিৎসাগুলোর হয়তো বা অনেক খরচ হয়। হ্যাঁ, এই কারণে অনেকে আসলে মানে শহরে বা এই প্লাস্টিক সার্জারি গিয়ে এই চিকিৎসাটা করানোর জন্য যেতে চায় না। আচ্ছা। তো এটা আসলে যে আমাদের সরকারি হাসপাতালগুলো আছে, সেই হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসাটা করা হয়। আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, এখানে কিন্তু আমরা প্রায় প্রতিদিনই এই রোগীগুলো দেখে থাকি এবং এই রোগীগুলার সার্জারি আমরা সম্পূর্ণ বিনা চিকিৎসাতে বিনা খরচেই করে থাকি। এবং এছাড়া আমাদের দেশে এই রোগীগুলার চিকিৎসার জন্য কিছু প্রজেক্ট আছে। সেই প্রজেক্টগুলো আসলে ফরেন এইডের মাধ্যমে হয়ে থাকে। তো সেই ফরেন এইডের মাধ্যমে বিভিন্ন শহর অঞ্চলে গিয়েও কিন্তু আমাদের অনেক প্লাস্টিক সার্জন এই চিকিৎসাগুলো করে থাকেন এবং সেটাও কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে। ঠোঁট কাটা, তালু কাটা কিংবা হয়তো বা হাতের আঙুলগুলো একসঙ্গে জোড়া লেগে গিয়েছে কিংবা পাটা খানিকটা বাঁকা, এই যে জন্মগত ত্রুটি নিয়ে জন্মানো শিশুরা তাৎক্ষণিকভাবে চিকিৎসা সেবা পাচ্ছে না, সমাজ অনেকটা অবহেলিত করে রেখেছে কিংবা একদম মানে ওই বাচ্চাগুলোকে পরিবারও অনেকটা লুকায়িত অবস্থায় রেখে দেয় সমাজে। একটু জানতে চাই যে কোন বয়সের মধ্যে রোগীগুলোকে আপনাদের শরণাপন্ন করাটা অত্যন্ত জরুরি এবং তারপরে আপনারা কী কী ধরনের চ্যালেঞ্জ ফেস করেন? আচ্ছা, ঠোঁট কাটা বাচ্চাদের ক্ষেত্রে আমরা সাধারণত 3 মাস বয়সের পর থেকেই সার্জারিগুলো করে থাকি, কারণ এই বাচ্চাগুলোকে সম্পূর্ণ অ্যানেস্থেসিয়া দিয়ে সম্পূর্ণ অজ্ঞান করে অপারেশন করতে হয়। তো এই আমরা আমাদের ক্ষেত্রে এই বাচ্চাগুলো আমরা 3 মাস বয়স থেকে ঠোঁট কাটা অপারেশন করি, আর তালু কাটা অপারেশনগুলো সাধারণত 9-10 মাস বয়স থেকে আমরা শুরু করি, এর আগে করি না। এবং চেষ্টা করি যে 9 মাস থেকে 12 মাস বয়সের মধ্যে তালু কাটা অপারেশনটা করে ফেলার জন্য, কারণ এরপরে বাচ্চাটা কথা বলতে শিখবে। এই তালু কাটা অপারেশনের সাথে বাচ্চাটা কথা বলাটা জড়িত। তালু কাটা অপারেশনটা যদি সঠিকভাবে করা যায় তাহলে সে যখন কথা বলতে থাকবে তখন তার শব্দগুলা স্বাভাবিক বাচ্চার মতো হতে থাকবে। আচ্ছা, এই জন্য ওই বয়সটা জরুরি। আর আঙ্গুলের যে ব্যাপারটা, আঙ্গুলের জোড়া আঙ্গুলের যে ইয়েটা, সেটা আসলে হাতের ফাংশনের সাথে রিলেটেড। তো আমরা বলি যে সাধারণত 1 থেকে 2 বছর বয়সের মধ্যে যদি আঙ্গুলের সার্জারিগুলো করা যায়, যে জোড়া আঙ্গুল থাকে সেটা আমরা আলাদা করে দেই, তখন তার যে হাতের যে ফাংশনটা ডেভেলপ করে ব্রেনে, সেটা স্বাভাবিকভাবে করতে পারে। আর সে যখন বড় হয়ে যায়, অনেক সময় আমাদের কাছে গ্রাম থেকে অনেক ফ্যামিলি থেকে আসে, মেয়ের বিয়ের বয়সের যখন হয়ে যায়, বিয়ের আগে আসে, বিয়ের আগে তখন সৌন্দর্য বৃদ্ধির জন্য আসে। তখন আসলে অ্যাডাল্ট অবস্থায় যদি আমরা করি, তাহলে যে হাতের যে ফাংশনটা, সেই ফাংশনটা আবার তাকে ট্রেন্ড আপ করতে হয়। ট্রেন্ড আপ করে সেই সম্পূর্ণ ফাংশনটা যে আবার ফেরত আসবে, এটা আসলে বলা মুশকিল। কারণ ততদিনে এই যে 2টা আঙ্গুল যদি জোড়া থাকে, সেই আঙ্গুলটাকে ব্রেন ততদিনে একটা আঙ্গুল হিসেবেই কাউন্ট করতে থাকে। তো এই ক্ষেত্রে আসলে এই সার্জারিগুলো তখন চ্যালেঞ্জিং হয়ে যায়। মানে তাকে নতুন করে ওই ব্রেনের সিগন্যাল পাঠানোর যে প্রক্রিয়াটা শেখানো, এটা আপনাদের জন্য একটু চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কিন্তু স্যার, এই যে বাচ্চাগুলোকে আপনারা অপারেশনটি করিয়ে দেন, অপারেশন করার পরে কি তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে? কথা বলা কিংবা
শোনা যে সমস্ত বাচ্চা বধির তাদেরকে ট্রেন আপ করাটা এটা কতটুকু ট্রেন আপ জরুরি? করাটা জরুরি হয়। তাদেরকে একটা প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয়। যেমন তালুকাটা অপারেশন করার পরে তাদেরকে আমরা 3 থেকে 5 বছর পর্যন্ত একটা স্পিচ থেরাপি বলি আমরা। সেই স্পিচ থেরাপিস দিয়ে আমরা এটা কিন্তু স্পিচটা ইভ্যালুয়েশন করতে থাকি, স্পিচটা যেন ইমপ্রুভ হয়, স্বাভাবিক বাচ্চাদের মতো হয়, সেই থেরাপিগুলো চলতে থাকে। এবং যখন এই ধরনের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় অবশ্যই প্রত্যেকটি স্টেপ ফুলফিল করাটা অত্যন্ত জরুরি। আমাদের দেশে Right. বেশিরভাগ মানুষ যেটা করে যে তারা ধরে নেয় হয়তো বা ঠোঁট কাটা তালু কাটা একদম প্লাস্টিক সার্জারির কাছে গেল, অপারেশন করলেই শেষ। হ্যাঁ তিনি খুব মানে নাটকীয়তার মধ্য দিয়ে তাকে অনেক বেশি সুন্দর করে ফেলবে এবং পরবর্তী তার কোনো কিছু করার প্রয়োজন নেই। এই একটি ধারণা থেকে বেরিয়ে আসাটা খুব জরুরি। স্যার একটু জানতে চাই যে আপনারা তো অনেক ধরনের প্লাস্টিক সার্জারি করে থাকেন, আসলে প্লাস্টিক সার্জারি নিয়ে আমাদের যেমন একটা মানে ওভার এক্সপেকটেশন আছে, তেমন কিছু ভীতগ্রস্ততাও রয়েছে। আসলে পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে, আবার মুখ বিকৃত হয়ে যায় কিনা, বা অপারেশন করতে গিয়ে আবার যতটুকু রয়েছে ততটুকু খারাপ হয়ে যায় কিনা, পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে একটু দর্শকদের উদ্দেশ্যে জানবো। আচ্ছা, প্লাস্টিক সার্জারি করে আপনার সবসময় যে সৌন্দর্য বৃদ্ধি হবে বা পুনর্গঠন করে নতুনভাবে পুনর্গঠন করে সফলকাম হওয়া যাবে, ব্যাপারটা আসলে এরকম না। অনেক সময় আপনারা সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউব চ্যানেলগুলোতে হয়তো বা অনেক ধরনের বিজ্ঞাপন দেখে থাকেন। একদম। তো সেগুলোতে আসলে অ্যাজ এ প্লাস্টিক সার্জন আমি বলবো যে অনেক কিছু দেখানো হয়। তো যেটা সাকসেসফুল সার্জারি সেটা দেখাতে কিন্তু আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু যেই অপারেশনের পরে কমপ্লিকেশন হয় সেটা কিন্তু কেউ দেখাতে চায় না। তো এই জিনিসগুলো এই জন্য কিন্তু আসে না। কিন্তু একজন রোগীকে যখন আপনি অপারেশন করবেন তখন অবশ্যই ওই চিকিৎসকের উচিত যে ওই রোগীকে বারবার কাউন্সিলিং করা যে হ্যাঁ আপনার অপারেশনের পরে এই ধরনের সমস্যাগুলো সৃষ্টি হতে পারে, এই ধরনের সমস্যাগুলো হলে আমরা এই ম্যানেজমেন্ট করতে পারি। এই জিনিসগুলো যদি আমরা বারবার রোগীদেরকে বলে নেই তাহলে উনি বুঝতে পারবেন যে উনি যে এক্সপেকটেশন করে এসেছেন সেই এক্সপেকটেশন অনুযায়ী উনি ফলাফল নাও পেতে পারেন। আচ্ছা, তো এইটা আসলে মানে এই কমপ্লিকেশনসগুলো হতে পারে, এটা কিন্তু একজন অদক্ষ সার্জন বা একজন দক্ষ সার্জন হলেই হবে না, ব্যাপারটা আসলে এরকম না। এই কমপ্লিকেশনগুলো সারা পৃথিবীতেই হয়, সেজন্যই কিন্তু এই কমপ্লিকেশনগুলো ম্যানেজমেন্ট করার জন্য কিভাবে ম্যানেজ করতে হবে সেই স্টাডিগুলো চলে আসছে। তো এই জন্য আমার মনে হয় যে রুগীদের সাথে যদি আমরা এই কাউন্সিলিংগুলো বারবার করি এবং তাদের এক্সপেকটেশন অনুযায়ী কতটুকু সৌন্দর্য বৃদ্ধি করা সম্ভব বা কতটুকু পুনর্গঠন করা সম্ভব, সেই পুনর্গঠন করলে সে স্বাভাবিক জীবনে সেটা কতটুকু পজিটিভ ইফেক্ট ফেলতে পারে, সেগুলো নিয়ে যদি আমরা খোলামেলা আলোচনা করি তাহলে কিন্তু এই অবিশ্বাসের জায়গাগুলা বা পরবর্তীতে যে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে এগুলার সম্ভাবনা কমে যাবে। আমরা একদম আলোচনার শেষ প্রান্তে। আপনাকে স্যার আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শককে উপকৃত করবার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আসুন একটুখানি নিজেদের জীবনযাত্রার মান পরিবর্তন করি এবং যে জায়গাগুলো নিয়ে আমরা সমস্যা বোধ করছি, নিজের সন্তানটি জন্মগত ত্রুটি নিয়ে জন্মাচ্ছে কিনা, কিংবা যে জায়গাগুলোতে আমাদের সন্তান কিংবা আমাদের প্রত্যেকটি ব্যক্তি সমস্যা বোধ করছে যেটিতে প্লাস্টিক সার্জারির অবদান রয়েছে, অবশ্যই দ্রুত সময়ের মাঝে চিকিৎসকের কাছে যান এবং চিকিৎসা ব্যবস্থার প্রতি আস্থা রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বৈশাখী টিভির সাথেই থাকুন।